রয়েছেন উজ্জ্বল প্রামাণিক সহ মির্জা শাকির হোসেন সহ আনসারি আলী খান, রবীন নন্দী, বামদেব মণ্ডল, সনৎ কুমার দে, অসীম পাল, শাহিদ কালিমুদ্দিন, শেখ আজিজুল হক, জুলফিকার আলী খান, মেহবুব খান, রত্না মোহন্তি, পার্বতী ধারা, শেখ রশিদ, সাহেব আলী খান, শেখ আনোয়ার আলী, সর্বোপরি রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী, যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য আশীর্বাদ ধন্য প্রার্থী, জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ, সমর্থনকে পাথেয় করে যিনি লড়াই করছেন, আমার পূর্ববর্তী বক্তা শম্পা ধারা মহোদয়া, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা সভা স্থলে এসে পৌঁছেছেন এই কাঠফাটা রোদকে উপেক্ষা করে, এখন বেলা 2টো বাজে এবং সাধারণত কলকাতার দিকে যে গরম থাকে, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় তাপমাত্রা 1 ডিগ্রি 2 ডিগ্রি বেশিই থাকে। তো এই 40 ডিগ্রি 42 ডিগ্রি গরমে যারা ঠাঁই বসে সভায় আমাদের সমর্থন জানিয়েছেন, আমি তাদের সকলকে নতমস্তকে করজোড়ে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মায়েরা বিপুল সংখ্যায় এসছে, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বেলা 2টোর সময় সভায় আসে তারা শুধু বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 17 তারিখ ভোটটা জোড়া ফুলে দেবো। যতই অসুবিধা হোক, যতই বাধা বিপত্তি আসুক, তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাবো এবং আর যাই হোক বহিরাগতদের কাছে এই পূর্ব বর্ধমানের মাটি মাথা নত করবে না। আপনারা দেখেছেন 4 দফায় নির্বাচন ইতিমধ্যেই আমাদের বাংলায় সম্পূর্ণ হয়েছে এবং আপনাদের 5ম দফায় রয়েছে আগামী 17 তারিখ। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে একটা ভোট গুরুত্বপূর্ণ, সবাই নিজেদের ভোটাধিকার নিজেরা প্রয়োগ করবেন, উন্নয়নের স্বার্থে রায় দেবেন। ভারতীয় জনতা পার্টি এখন সভা সমিতি করছে, তাদের সভা সমিতির কি অবস্থা আপনারা দেখেছেন। ভাড়া করে নেতা আনছে আর লোক হচ্ছে না। আর বেলা 2টোর সময় হেলিপ্যাড থেকে শুরু করে আমাদের সভায় যে বিপুল জনসমর্থন, স্বতঃস্ফূর্ততা আমি উপলব্ধি করছি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমি সব জায়গায় দিনে 5টা-6টা করে মিটিং করছি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া 250 আসন নিয়ে শুধু সময়ের অপেক্ষা। এবং 4 দফায় ভোট ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। প্রথম দফায় আপনারা দেখেছেন জঙ্গলমহলে ভোট ছিল, অনেক বাড়াবাড়ি করার চেষ্টা করেছিল, মানুষ প্রতিবাদ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে। জঙ্গলমহলের মায়েরা, ভাইয়েরা, বোনেরা, জঙ্গলমহলের জনগণ গণতান্ত্রিকভাবে জবাব দিয়ে এদের হাতটা ভেঙে দিয়েছে। দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বিশ্বাসঘাতকদের পা ভেঙে দিয়েছে। আর তৃতীয় চতুর্থ দফা তো দক্ষিণ 24 পরগনা জেলা ছিল, হাওড়া, হুগলি, আমার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, আমি কোমর আর মাজা দুটোই ভেঙেছি। 5ম দফাটা আপনাদের। 5ম দফায় আপনারা ঘাড় আর মাথাটা ভাঙবেন। তারপর 6ম, 7ম, 8ম এই বহিরাগত বিশ্বাসঘাতকদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে আগামী 2 তারিখ যখন ফল বেরোবে, বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দিতে হবে। আপনারা দেখেছেন যখন নির্বাচন ঘোষণা হয়েছে, পরের দিন থেকে কিভাবে বাংলা দখল করার জন্য বিজেপি মরিয়া হয়ে উঠেছে। একবার আপনারা দেখলেন কি, প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে দেওয়া হলো, যে করে হোক দমিয়ে রাখতে হবে বাড়িতে, যাতে বেরোতে না পারে, প্রচারে অংশগ্রহণ না করতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো রাতারাতি তৈরি হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো তো সোজা না, ভাঙা পা নিয়েই লড়াই করছে, উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছে। ভাঙা পাই লড়াই হবে, ভাঙা পাই জেতা হবে, পা ভেঙে কোনো লাভ নেই। তো যখন দেখলো ভাঙা পায়ে দমিয়ে রাখা যাচ্ছে না, তখন কি করলো, তখন এজেন্সি দিয়ে ভয় দেখানো শুরু করে দিল, কাজ হলো না। তারপর কি করলো, গুলি করা শুরু করে দিল। 5 জন বঙ্গবাসীকে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি করে মারলো। মমতা বন্দ্যোপাধ্যায় বললো আমি আগামীকাল শীতলকুচি যাব। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি বললো, বললো না শীতলকুচিতে আমরা কাউকে ঢুকতে দেবো না, নিষেধাজ্ঞা জারি করে দিল।
72 ঘন্টার জন্য। তো ঠিক আছে, দেখলো দমিয়ে রাখতে পারছে না, গতকাল আবার একটা অর্ডার বার করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার করতে দেবো না, নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে একদিনের জন্য। আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক সভা থেকে বলছে, সাংবাদিক বৈঠক করে বলছে ইসবার 200 পার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় কেন? এত ভয় কিসের যে একটা নারী এত বড় একটা দলের তাবড় তাবড় নেতাদের লেজে গোবরে করেছে? একটা নারী কে লড়াই করতে গিয়ে আজকে, একটা মহিলার সাথে লড়াই করতে গিয়ে আজকে বিজেপির বড় বড় নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, যত সব কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই আজকে ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলায়। গুজরাট থেকে, মধ্যপ্রদেশ থেকে, দিল্লি থেকে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, যে করে হোক বাংলা দখল করতে হবে। আপনারা দেখুন মায়েরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি কি, বাংলার নারীর শক্তি কি। একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের, যে মহিলা একমাত্র, ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির নেতাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করুক? আপনারা চান মধ্যপ্রদেশ, গুজরাটের নেতাদের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বশ্যতা স্বীকার করুক? আপনারা চান আমরা আগামী 5 বছর বাংলায় যারা থাকি দিল্লির স্থাপক হয়ে বেঁচে থাকি? না আপনারা চান ভাঙা পায়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধ জয় করে বাংলাকে দিল্লির দরবারে প্রথম করে সুপ্রতিষ্ঠিত করে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে? কি চান? কি চান? কি চান? কি চান? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণ করুক? আপনারা চান বাংলা বর্ধমানের আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? এদেরকে বোঝাতে হবে যে এই মাটিটা গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না, এটা বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি, বুঝে নেবে দুর্বৃত্ত। এখানে তুমি যত জোর লাগাবে, যত লোহা আছে না, লোহাকে যত পোড়াবে, যত কাটাবে, সে লোহা তত তেজি হয়, বলিষ্ঠ হয়। তৃণমূল দলটাও তেমন। তোমরা যত প্রহার করবে আর বাংলার মাটিটাও তেমন। তোমরা কি ভাবছো বাঙালি মেরে বাংলা দখল করবে? আপনারা বলুন, এই যে শীতলকুচিতে 4র্থ দফায় যে ঘটনা ঘটেছে, 5 জন রাজবংশীকে খুন করে হত্যা করেছে কেন্দ্রীয় বাহিনী, আপনারা সমর্থন করেন? মায়েরা, বাঙালির রক্তে যারা বাংলা দখল করতে আসে তাদের জামানত আগামী দিন বাজেয়াপ্ত করবেন কি করবেন না? এদের যোগ্য জবাব দেওয়া উচিত কি উচিত না? এদের কড়ায় গন্ডায় জবাব দেওয়া উচিত কি উচিত না? যারা বাঙালির রক্তে বাংলা দখল করতে চায়, যারা বাঙালির রক্তের বিনিময়ে নিজেদের লালসা পূরণ করতে চায়, তাদেরকে আগামী দিন যোগ্য জবাব দেওয়া উচিত কি উচিত না? বলছে কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। আপনারা শুনে রাখুন, কেন্দ্রীয় বাহিনী কখন আত্মরক্ষার জন্য গুলি চালায়? যখন যার উপর গুলি চালাচ্ছে তার হাতে যদি অস্ত্র থাকে, বন্দুক থাকে, পিস্তল থাকে, অস্ত্র থাকে, বোম থাকে, তখন আপনি গুলি চালালেন, আমি বুঝতে পারছি। আপনারা বলুন, যাদের উপর গুলি চালিয়েছে একজনের হাতে অস্ত্র ছিল? এমনকি তাদের হাতে একটা লাঠি বা ডান্ডা পর্যন্ত ছিল না। তাদের অপরাধ কি? তারা গরিব, তারা খেটে খাওয়া মানুষ। তাদের সব থেকে বড় অপরাধ হচ্ছে তারা বাঙালি। তাদের সব থেকে বড় অপরাধ হচ্ছে তারা বাংলার মানুষ। তাদের সব থেকে বড় দোষ, অপরাধ হচ্ছে তারা দিল্লির নেতাদের কাছে বশ্যতা স্বীকার করেনি, তাই গুলি চালিয়ে মেরেছে। বিজেপির নেতারা 6 মাস আগে ভাষণে বলতো, মনে আছে, যে সিআরপিএফ কে বলবো গুলি চালাও বুক লক্ষ্য করে, মনে আছে? সায়ন্তন বসুর ভাষণ মনে আছে? আমি আমার সাথে এনেছি, আপনি ভাষণটা শুনবেন কি বলেছিল? শুনবেন? শুনে রাখুন। পুলিশ
বলছে সিআরপিএফ কে বলে দেবো গুলি যেন বুক লক্ষ্য করে যায়, পা লক্ষ্য করে না যায়। তাহলে কার প্ররোচনায় ঘটনা ঘটেছে? কার প্ররোচনায় ঘটনা ঘটেছে? আপনি বলুন, আত্মরক্ষার জন্য যদি কেউ গুলি চালায়, গুলি হাতে চালাক, গুলি পায়ে চালাক, গুলি হাঁটুতে চালাক, গুলি অন্য কোথাও চালাক, কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যখন বুকে গুলি করা হয়, কার নির্দেশে গুলি করা হয়? কার প্ররোচনায় গুলি করা হয়? কার ইন্ধনে গুলি করা হয়? আজকে স্পষ্ট না? দিলীপ ঘোষ গত পরশুদিন বরানগরে সভা করে বলছে যে দেখেছেন শীতলকুচিতে কি হয়েছে, সুধরে যান নইলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। বাঙালির নামের লজ্জা দিল্লির তল্পিবাহকতা করে বাঙালির রক্তে তোমরা বাংলা আগামী দিন গুজরাটের হাতে, মধ্যপ্রদেশের হাতে তুলে দিতে চাইছো। আপনারা বলুন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে যদি বিন্দু মাত্র মনুষ্যত্ব বা মানবতা বা বিবেকবোধ থাকে, তাহলে দিলীপ ঘোষকে আর রাহুল সিনহাকে দল থেকে বহিষ্কার করা উচিত কি উচিত না? উচিত কি উচিত না? আজকে বলুন, নেতাই নন্দীগ্রামের পরে এই গণহত্যা প্রথম 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কেউ দেখতে পেয়েছে? এই কেন্দ্রীয় সরকার যবে থেকে ক্ষমতায় এসছে প্রত্যেকটা রাজ্যে চেষ্টা করেছে দাঙ্গা লাগানো, নিজেদের স্বার্থ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। আজকে রাজ্যের আইন শৃঙ্খলা কার দায়িত্ব? ইলেকশন কমিশনের দায়িত্ব। কুচবিহারের এসপি কে পাল্টেছে? নির্বাচন কমিশন পাল্টেছে। রাজ্যের এডিজি ল অ্যান্ড অর্ডার কে পাল্টেছে? নির্বাচন কমিশন পাল্টেছে। পুলিশের ডিজিপি কে পাল্টেছে? নির্বাচন কমিশন পাল্টেছে। তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা কার দায়িত্ব? নির্বাচন কমিশনের দায়িত্ব। 5 জন বাঙালিকে হত্যা করা হলো। আগামী দিন আমি অনুরোধ করব আপনাদের করজোড়ে, যতই বুকে কষ্ট থাকুক, ক্ষোভ থাকুক, রাগ থাকুক, অভিমান থাকুক, আগামী দিন বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে 17 তারিখ দেবেন। বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। নিজের ভোট নিজে দিতে হবে। এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, এটা আমাদের আত্মসম্মান, আত্ম অভিমান, মর্যাদা, সম্মান রক্ষার লড়াই। বাংলাকে বহিরাগত এবং বিশ্বাসঘাতকদের হাত থেকে বাঁচানোর লড়াই। আমি আপনাদের অনুরোধ করব, দেখুন, যে করে হোক বাংলা দখল করার জন্য আজকে কি না করছে এরা। আর যেখানে সভা সমিতি করছে, উন্নয়ন নিয়ে কোনো কথা নেই, খালি সকাল থেকে রাত অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ বাপান্ত আর তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করা, এছাড়া আর কোনো কথা নেই। এরা বলছে সোনার বাংলা করব। কি করে সোনার বাংলা করবে? রোজ 10টা করে বাঙালি খুন করে, রোজ মানুষ মেরে, বাংলা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে পারে না, যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে বলতে পারবে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না। স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? জোড়াসাঁকোর জায়গায় বলছে শান্তিনিকেতন। হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। সহজ পাঠকে লিখেছে, জানে না। ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। এরা নাকি সোনার বাংলা করবে। এক লাইন বাংলায় বলতে পারবে? এই তাবড় তাবড় যারা নেতারা আছে, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না, এরা নাকি সোনার বাংলা করবে। আজকে কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আপনারা বলেন যে আমরা দেশের সব থেকে বড় রাজনৈতিক দল। আপনি যদি দেশের সব থেকে বড় রাজনৈতিক দল হন, আর আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন যে আপনি এই রায়নার জন্য, খণ্ডঘোষের জন্য, বর্ধমানের জন্য আপনি কি কাজ করেছেন। আপনি গলসির জন্য, কালনার জন্য, জামালপুরের জন্য, মেমারির জন্য কি কাজ করেছেন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 7 বছর আপনারা ক্ষমতায়। আপনি বর্ধমান তো কৃষি প্রধান জেলা, আপনি কটা কৃষকের পাশে দাঁড়িয়েছেন? কটা উন্নয়নমূলক প্রকল্প করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন? আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যান, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আমি চ্যালেঞ্জ করছি এই মঞ্চ থেকে, বাংলায় 80,000 বুথ রয়েছে। এই বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা, 16টা বিধানসভা। আপনি ঠিক করুন আপনি কোথায় সভা করবেন। আপনি মঞ্চ বাঁধুন, আপনি সঞ্চালক ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আপনি বলবেন 7 বছরে আপনার মোদি বর্ধমান আর বাংলার জন্য কি করেছে, আর আমি বলবো 10 বছরে আমার দিদি বর্ধমান আর বাংলার মানুষের জন্য কি করেছে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে, যদি প্রকৃত রাজনীতিবিদ হন আর বুকের পাটা থাকে।
আমি দায়িত্ব নিয়ে বলছি, উন্নয়নের নিরিখে লড়াই করুন। 10-0 গোল দিয়ে যদি মাঠের বাইরে না করতে পারি, ভোকারটা করে রাজনীতির আঙিনায় পা রাখবো না। কোথায় লড়াই করবেন বলুন? আপনি জায়গা ঠিক করুন, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। একটা ছাত্র পড়াশোনায় ভালো না খারাপ তার রিপোর্ট কার্ড দেখলে বোঝা যায়। একটা যুবক বা যুবতী পড়াশোনায় কেমন তার রিপোর্ট কার্ড দেখলে বোঝা যায়। তা সরকারের রিপোর্ট কার্ড থাকা উচিত না, থাকা উচিত না? আমরা তো বঙ্গধ্বনি যাত্রা করে মানুষকে রিপোর্ট কার্ড দিয়েছি, আপনাদের রিপোর্ট কার্ড কোথায়? বলছে আমরা ক্ষমতা এলে আয়ুষ্মান ভারত করবো, স্বাস্থ্যসাথী তুলে দেবো। আপনারা শুনে রাখুন মায়েরা, এখানে ক্যামেরা আছে, আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনাদের সাক্ষী রেখে। বাংলায় 10 কোটি মানুষ থাকে, এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল 1 কোটি লোককে, 10% লোককে। মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিল, বলেছে হবে না। তার কারণ মমতা ব্যানার্জি বলেছে যে 2016 সালে আমাকে 45% মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, 55% মানুষ আমার বিপক্ষে ভোট দিয়েছে। যারা ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যখন মুখ্যমন্ত্রী হয়ে নির্বাচিত হয়েছি, আমার কোনো জাতি ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি যদি পরিষেবা দিই 10 কোটি মানুষের দোরগোড়ায় পরিষেবা যাবে, আমি আলাদা করে 10% লোককে পরিষেবা দিতে পারবো না। দিদি শুরু করলো স্বাস্থ্যসাথী প্রকল্প, আয়ুষ্মান ভারত যারা বলছে আমরা শুরু করব, এই রায়না বিধানসভায় কত লোক থাকে? 3 লাখ লোক থাকে, 30,000 লোক পরিষেবা পাবে, 2,70,000 লোক পরিষেবা পাবে না। আপনারা সেই সরকার চান না? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী যেখানে একটা লোকও বাদ যাবে না, 3 লক্ষ লোকই পরিষেবা পাবে, সেই সরকার চান? আপনার বাড়িতে আপনার মাথার উপর ছাদটা যদি পাকা হয়, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। এটা কেন্দ্রীয় সরকারের গাইডলাইনে রয়েছে, এটা ভাওতা দিচ্ছে। আমি মিথ্যে কথা বললে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করুক, আমাকে জেলে ঢোকাক। কে সত্যি কথা বলছে? দুধ কা দুধ পানি কা পানি। আমি তো ক্যামেরার সামনে সাক্ষী রেখে বলে যাচ্ছি আপনাদের। আপনার মাথার উপর ছাদ পাকা থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি স্কুটার থাকে কারোর, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে, স্মার্টফোন, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি টিভি থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। মোটরসাইকেল থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। দার্জিলিং থেকে দেগঙ্গা, কালিম্পং থেকে কাঁথি, কুচবিহার থেকে কাকদ্বীপ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, 8 থেকে 80 খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, ছাত্র, যুব, এসসি, এসটি, ওবিসি, যাকে যেখানে দেখছেন মায়েরা ভাইয়েরা, 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে, কেউ বাদ নেই। আর কার্ডটা করেছে আমার মায়েদের নামে, দিদিদের নামে, বৌদিদের নামে, আপনাদের নামে। তার কারণ কি? এই কার্ডটা তো কোনো যুবকের নামে করতে পারত, বাড়ির কোনো প্রবীণ লোকের নামে করতে পারতো, কোনো বয়োজ্যেষ্ঠর নামে করতে পারতো। কার্ডটা দিদি করেছে আপনাদের নামে। তার কারণ মহিলাদের নামে, নারী ক্ষমতায়নের প্রতীক। মহিলারা যখন বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনাদের বাবা মা ভালো আছে না খারাপ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, সুস্থ না অসুস্থ, জিজ্ঞেস করার মতো, খোঁজ নেওয়ার মতো একটা লোক থাকে না। সেই কারণে দিদি স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাদের নামে করেছে। আপনাদের নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই যুগান্তকারী সিদ্ধান্ত, দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত একমাত্র জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে করে দেখিয়েছে। আপনারা বলুন তো, যারা বলেছিল আচ্ছে দিন আসবে, সভা সমিতি করে ঢাক ঢোল পিটিয়ে, আচ্ছে দিন এসছে? বলেছিল 15 লাখ দেবো, দিয়েছে? বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, দিয়েছে? বলেছিল 2 মাস ধরে আপনাকে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে বলেছিল কালো টাকা ধ্বংস করবো, কালো টাকা ধ্বংস হয়েছে? গরিব আজকে আরো গরিব হয়েছে, বড় লোক আজকে আরো বড় লোক হয়েছে। জিএসটি করে ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা লাটে তুলেছে, বলেছিল জিএসটি করে দেশের অর্থনীতিকে আমরা শক্তিশালী করব। দেশের অর্থনীতি আজকে রসাতলে। মোদিজির 15 লাখ আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী আর রূপশ্রীর টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। দিদি যা কথা দিয়েছে, দিদি কথা রেখেছে। এটাই হচ্ছে পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেয়, অক্ষরে 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 পালন করে। আপনারা বলুন, দিদি কথা দিয়ে কথা রেখেছে কিনা? বিনা পয়সায় শিক্ষা দিয়েছে, বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, বিনা পয়সায় খাদ্য রেশন দিয়েছে, দিয়েছে কি দেয়নি?
মোদিজি দিয়েছে 15 লাখ, দিয়েছে 2 কোটি বেকারের চাকরি, দেয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি মানে হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, যা বলবে কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। আর মোদিজির প্রতিশ্রুতি, বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, চালাবেন খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দিদি যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে। দিদি কথা দিয়ে কথা রেখেছে। এই যে দিলীপ ঘোষ বলছিল না, বলে স্বাস্থ্যসাথী কার্ড ভাওতা, তার পরের দিন দেখুন দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আপনি কি বলবেন এদেরকে? নিজের পরিবারের লোক আয়ুষ্মান ভারত চায় না, ওরা নাকি ভারতবর্ষের লোককে আর বাংলার লোককে আয়ুষ্মান ভারত দেবে। এই দিলীপ ঘোষ হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদেরকে দাবি করে। মা দুর্গাকে অপমান করেছে 1 মাস আগে, বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না। মায়েরা ক্ষমা করবেন? আজকে নীল ষষ্ঠীর দিনে শপথ করুন, যারা বাংলার মানুষকে অপমান করে, মা বাংলায় দাঁড়িয়ে দিল্লির তল্পিবাহকতা করে, চাটুকারিতা করে মা দুর্গাকে অপমান করে, তাদেরকে আগামী দিন ক্ষমা করবেন? 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 বলুন করবেন? বাংলার সংস্কৃতি আমাদের শেখাচ্ছে, আমাদের শেখাচ্ছে বাংলার সংস্কৃতি। আমি আপনি যদি বাংলায় দাঁড়িয়ে জয় বাংলা বলি, আমাদের বলছে বাংলাদেশি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 দিন আগে বাংলাদেশে গেছে, গিয়ে শেখ হাসিনাকে পাশে দাঁড় করিয়ে জয় বাংলা বলে এসছে। শুনে রাখুন, আমি মিথ্যে কথা বললে আমাকে জেলে ঢোকাও। আমার কর্মভূমি, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার বাড়িতে, আমার এলাকায়, আমার পাড়াতে আমি যদি জয় বাংলা বলি, আমি নাকি বাংলাদেশি। আর প্রধানমন্ত্রী ঢাকায় গিয়ে শেখ হাসিনাকে পাশে দাঁড় করিয়ে বলছে জয় বাংলা, তিনি নাকি দেশপ্রেমী। এই দ্বিচারিতা মানবেন? এই দ্বিচারিতা মানবেন আপনারা? আমি করলে বলৎকার আর তুমি করলে চমৎকার, আমি করলে ক্যারেক্টার ঢিলা আর তুমি করলে রামলীলা। তোমার এত কিসের অসুবিধা ভাই বাংলায় এসে জয় বাংলা বলতে? তুমি বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলছো আর বলছো হিন্দু ধর্মের ধারকার বাহক। এরা বাংলায় এসে জয় বাংলা বলে না, কেন জানেন? বাংলায় এসে জয় বাংলা বললে বাঙালির জয় জয়কার হবে। বাংলায় এসে জয় বাংলা বললে মমতা ব্যানার্জির জয় জয়কার হবে। বাংলায় এসে জয় বাংলা বললে বাংলার সংস্কৃতির জয় জয়কার হবে। তাই বাংলায় এসে জয় বাংলা বলবে না, বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলবে। আপনি দেখুন কি অবস্থা। এই যে করোনা চলছে, রোজ করোনার কারণে আজকে গ্রাফ ঊর্ধ্বমুখী। আপনারা দেখেছেন তো, কালকে 1,70,000 প্রায় কেস হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। আর ভারতে 130 কোটি মানুষ থাকে। কত ভ্যাকসিন পাঠিয়েছে জানেন কেন্দ্রের সরকার ভারতবর্ষে? সব মিলিয়ে শুনে রাখুন, 1 কোটি ভ্যাকসিন পাঠিয়েছে 130 কোটির দেশে। 129 কোটি মানুষের জন্য ভ্যাকসিন নেই, 1 কোটি মানুষের জন্য ভ্যাকসিন পাঠিয়েছে, টিকা পাঠিয়েছে। আর বিদেশে কত ভ্যাকসিন পাঠিয়েছে জানেন মোদিজির সরকার? 10 কোটি। ভারতের জন্য, ভারতে টিকা তৈরি হচ্ছে, যেই ভারতে টিকা তৈরি হচ্ছে সেই ভারতে 1 কোটি টিকা পাঠাচ্ছে। আর যে ভারতে 130 কোটি মানুষ থাকে সে ভারতের জন্য 1 কোটি। ভারতে মেডিসিন তৈরি হচ্ছে, ভারতে টিকা তৈরি হচ্ছে, আর রফতানি করে বাইরে টিকা পাঠাচ্ছে 10 কোটি। বাংলাদেশে টিকা পাঠিয়েছে 50 লাখ, পাকিস্তানে টিকা পাঠিয়েছে 50 লাখ, নেপালে টিকা পাঠিয়েছে 30 লাখ, তারপর ভুটানে টিকা পাঠিয়েছে, ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকা পাঠিয়েছে, সিঙ্গাপুরে টিকা পাঠিয়েছে, শ্রীলঙ্কায় টিকা পাঠিয়েছে, তারপর আপনার দক্ষিণ আফ্রিকায় টিকা পাঠিয়েছে, আমেরিকায় টিকা পাঠিয়েছে। 10 কোটি টিকা বিদেশে পাঠিয়েছে আর 1 কোটি টিকা দেশে পাঠিয়েছে, যেখানে দেশে টিকা তৈরি হচ্ছে। তার কারণ কি জানেন? মানুষের জীবনের এদের কাছে কোনো দাম নেই, নিজের ভাবমূর্তি এদের কাছে সব। মোদিজি চায় যে মানুষ বাঁচুক আর মরুক, আমার কিচ্ছু যায় আসে না, সারা বিশ্ব যেন মোদির নামে ঢাক ঢোল পেটায়। সেখানে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, 10 কোটি মানুষকে খাদ্য সাথীর আওতায় নিয়ে এসছে। বলতে পারতো তো যে আমি 1 কোটি লোককে খাদ্য সাথীর আওতায় আনবো, 1 কোটি আমি গুজরাটের লোককে দেবো, আগামী দিন যাতে আমার দলকে সর্বভারতীয় দল করা যায়। 1 কোটি মধ্যপ্রদেশে দেবো,
1 কোটি আসামে দেবো, 30 লাখ ত্রিপুরায় দেবো, 20 লাখ অরুণাচলে দেবো, 10 লাখ তামিলনাড়ুতে দেবো, 10 লাখ উত্তরপ্রদেশে দেবো, বলতে পারতো তো। মমতা বন্দ্যোপাধ্যায় তা করেনি। আপনি বিজেপি করলেও আপনি স্বাস্থ্যসাথীর আওতায়, আপনি সিপিএম করলেও আপনি স্বাস্থ্যসাথীর আওতায়, আপনি কংগ্রেস করলেও আপনি স্বাস্থ্যসাথীর আওতায়, আপনি তৃণমূল করলেও স্বাস্থ্যসাথীর আওতায়, আপনি নির্দল করলেও স্বাস্থ্যসাথীর আওতায়। মোদিজির কাছে নিজের ভাবমূর্তি আগে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের রাজ্যের মানুষের জীবন এবং প্রাণ আগে। এটাই হচ্ছে পার্থক্য দুজনের মধ্যে। চোখে আঙ্গুল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে। আমি আপনাদের অনুরোধ করব যে উন্নয়নের নিরিখে আমরা যেখানেই সভা সমিতি করছি, আমরা উন্নয়নের কথা বলছি, আমরা বলছি দিদি কি করেছে এবং আগামী দিন আপনি কেন ভোট দেবেন। বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্য বলুক তো যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় খাদ্য দিচ্ছে? একটা রাজ্য বলতে পারবেন? বলতে পারবেন না। আপনি দেখুন, একটা মহিলার সাথে লড়াই করতে গিয়ে এরা পারছে না। এই কয়েকদিন আগে শম্পা ধারার উপর আক্রমণ করেছে বিজেপির কর্মীরা, দা নিয়ে, কুঠারি নিয়ে, তীর ধনুক নিয়ে আক্রমণ করেছে। কেন? একটা এসসি বা বাড়ির মহিলা, একটা দলিত বাড়ির মেয়ে গায়ে লাগছে। তার কারণ সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকারের তথ্য পরিসংখ্যান যদি আপনারা দেখেন, ভারতবর্ষে গত 7 বছরে সব থেকে বেশি যদি কোনো রাজনৈতিক দল কোনো সমাজের উপর অত্যাচার করে থাকে, সেই দলের নাম বিজেপি, আর এই সমাজের নাম হচ্ছে দলিত। উত্তরপ্রদেশ থেকে, ঝাড়খণ্ড থেকে শুরু করে হাতরাসে আজকে দেখুন, দলিত একটা নাবালিকাকে পুড়িয়ে খুন করা হয়েছে, গণধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মা বাবাকে মুখ দেখতে দেওয়া হয়নি। সব থেকে বেশি আদিবাসী দলিতদের উপর যদি কোনো দল অত্যাচার করে, সেই দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আজকে শম্পা ধারাকে আক্রমণ করছে কেন? একটা দলিত বাড়ির মেয়ে যদি আগামী দিন উঠে এমএলএ হয়, এদের হজম হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, এসসি এসটি ওবিসিদের পাশে দাঁড়িয়েছে। তাদের মধ্যে থেকে নেতৃত্ব তৈরি করে আগামী দিন মানুষের জন্য কাজ করার জন্য সঠিক লোককে তুলে ধরে আপনাদের মাঝে জায়গা তৈরি করে দিয়েছে, যাতে উন্নয়নের কাজ তাদের হাত ধরে আগামী দিন বিধানসভায় সম্পূর্ণ হয়। সেটাই হচ্ছে বিজেপির গাত্রদাহ। আমি আপনাদের অনুরোধ করব যে আগামী দিন আমাদের কড়ায় গন্ডায় জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে। আপনাদের এক একটা ভোট এই 2 নম্বরই নেতাগুলো আর বহিরাগতদের গালে এক একটা চড়ের সমান, এই কথাটা মনে রাখবেন। ভোটেই একমাত্র এদের জামানত বাজেয়াপ্ত করা যেতে পারে। আর দিদি যা কথা দিয়েছে, কথা রেখেছে। দিদি 17 তারিখ ইস্তাহার প্রকাশ করেছে। ইস্তাহার প্রকাশ করে কি বলেছে? 10 অঙ্গীকারের কথা বলেছে। তার মধ্যে 4টে অঙ্গীকার খালি আমি আপনাদের বলবো। প্রথম অঙ্গীকার কি? দিদি বলেছে আর তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। আর বাংলায় আমাদের সমাজে যত কৃতি ছাত্রছাত্রী রয়েছে, যারা ভাবে যে 12-এর পর আমরা পড়াশোনা করব, কেউ মেডিকেল পড়বে, কেউ ডাক্তারি পড়বে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু ভাবে প্রাইভেটে পড়তে গেলে তো অনেক টাকা খরচা, আমার বাবা মার কাছে তো টাকা নেই, আমার পড়াশোনার দায়ভার, আমার পড়াশোনার দায় দায়িত্ব কে নেবে? দিদি বলেছে কারোর কাছে হাত পাততে হবে না। আমার সরকার আসার পরদিন থেকে বাংলায় যত কৃতি ছাত্রছাত্রী আছে, আমি সবাইকে 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবো। মা বাবার কাছে হাত পাততে হবে না, নিজের ভবিষ্যৎ তোমরা নিজেরা করো। আমার সরকার তোমাদের দায় দায়িত্ব নিচ্ছে। দ্বিতীয়, ন্যূনতম মাসিক আয়। এই যে মায়েরা আছেন, দিদিরা আছেন, স্বাস্থ্যসাথী কার্ড দিদি আপনাদের নামে করেছে। কেন বললাম? ন্যূনতম মাসিক আয় কি? ন্যূনতম মাসিক আয় হচ্ছে এমন একটা প্রকল্প যেখানে ভারতবর্ষ এবং সমগ্র বিশ্বে আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি, প্রথম শুরু হচ্ছে। বাংলায় যত পরিবার রয়েছে, যত পরিবার এই বর্ধমান জেলায়, এই রাজ্যে, এই বিধানসভায়, এই লোকসভায়, এই অঞ্চলে যত পরিবার রয়েছে, 1,60,00,000 পরিবারের হাতে মাসে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা বাংলার সরকার পৌঁছে দেবে। দিদি কথা দিয়েছে ক্ষমতায় আসার পর দিন থেকে। আর আপনি যদি এসসি এসটি পরিবার হন, তপশিলি জাতি উপজাতি পরিবারের সদস্য হন, তাহলে সরকার আপনাকে মাসে 500 টাকা না, মাসে 1,000 টাকা দেবে। সরাসরি 12,000 টাকা বছরে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, কারোর কাছে হাত পাততে হবে না। দিদি কথা দিয়েছে। তৃতীয়,
আমরা 5 বছর ধরে কৃষক বন্ধু করছি। কৃষকদের একর পিছু 5,000 টাকা, তাদের বীমা তৈরি করে দেওয়া। এখন বিজেপি নির্বাচনের আগে এসে নাটক করে বলছে যে আমরা কৃষককে 6,000 টাকা দিতে চাই, বাংলার রাজ্য সরকার দিতে দিচ্ছে না। বলছে কি বলছে না? বলছে তো। আপনারা শুনে রাখুন দিদি কি বলেছে। দিদি বলেছে 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, তার পরের দিন থেকে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আমার কেন্দ্রের সরকারের 5,000 লাগবে না, 6,000 লাগবে না, আমার রাজ্য সরকার 10,000 টাকা দেবে একর পিছু আগামী দিন 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে। একদিকে জুমলাবাজ ধাপ্পাবাজ নেতা দিল্লি থেকে 8,500 কোটি টাকার বিমানে আসছে, 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়িতে চড়ছে, আর 1,500 কোটি টাকার পার্টি অফিস তৈরি করেছে দিল্লির বুকে, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পরনে সুতির শাড়ি সাদা, পায়ে হাওয়াই চপ্পল, থাকছে টালির ছাদের ঘরের তলায়, আর কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। আর চতুর্থ, শুনে রাখুন, দিদি আপনাদের বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, পাচ্ছেন তো? পাচ্ছেন? আগামী দিন বিনা পয়সায় রেশন চান? আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান না চান না? চান না বিনা পয়সায় ভাষণ চান? কেউ কেউ বিনা পয়সায় ভাষণ চায় নাকি? চান না? বিনা পয়সায় ভাষণ চান না, বিনা পয়সায় রেশন চান, তাই তো? বিনা পয়সায় রেশন কারা চায়? একটু হাত তুলুন তো। বিনা পয়সায় রেশন চান 5 বছর, আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান। তা রেশন যখন দেওয়া হয়, রেশন কোত্থেকে সরবরাহ করা হয়? কোথা থেকে রেশন নেন আপনারা? রেশনের দোকান থেকে, রেশন ডিলারের থেকে। তা রেশনের ডিলারের থেকে যখন আপনারা রেশন নিতে যান, তখন লম্বা লাইনে দাঁড়াতে হয়, গরমে কষ্ট হয়, রোদে কষ্ট হয়, হ্যাঁ? বাড়ির কাজ কর্ম রান্না বান্না ছেড়ে দিয়ে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে অসুবিধা হয়। থলি নিয়ে, ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে দাঁড়াতে আত্মসম্মানে লাগে লাইনে? ভাল লাগে লাইনে দাঁড়াতে? ভাল লাগে না। মোদিজি যখন নোটবন্দি করেছিল, নিজের টাকা উপার্জিত গচ্ছিত সঞ্চিত টাকা লাইনে দাঁড়িয়ে আপনার টাকা আপনিই চেঞ্জ করছেন, ভাল লাগতো? ভাল লাগতো? তাও আপনারা চেঞ্জ করেছিলেন। আমি কুর্নিশ জানাই আপনাদের, তার কারণ আপনারা ভেবেছিলেন কালো টাকা ধ্বংস হবে, কিন্তু হয়নি, ভাঁওতা। কিন্তু বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছে যে আমি বিনা পয়সায় রেশন দেবো, আপনারা রেশনের দোকানের বাইরে দিয়ে যখন লাইনে দাঁড়াচ্ছেন, রেশন তো পাচ্ছেন, পাচ্ছেন তো? কিন্তু এখন আপনারা বলছেন যে আগামী দিন আমরা বিনা পয়সায় রেশন চাই, কিন্তু লাইনে দাঁড়াতে কষ্ট হয়, লাইনে দাঁড়াবো না। মানে দুটোই চান, সাপও মরবে লাঠিও ভাঙবে না। তা মোদিজি যদি দ্বিতীয়বারের জন্য নোটবন্দি করে, আপনারা বলতে পারবেন যে লাইনে দাঁড়াবো না, এবার টাকাটা ব্যাংকে বলো পাল্টিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে যেতে? বলতে পারবেন? বলতে পারবেন? দেখুন এখানে সবাই বলছে না। বলতে পারবেন? দ্বিতীয়বার যদি মোদিজি নোটবন্দি করে, আপনি বলতে পারবেন যে আমি আর লাইনে দাঁড়াবো না, প্রথমবার তো দাঁড়িয়েছি ভাই 4,000 টাকা পাল্টানোর জন্য, এবার তুমি ব্যাংকে বলো 4,000 টাকাটা পাল্টে আমার বাড়িতে পৌঁছে দিয়ে যেতে, আমি আর লাইনে দাঁড়াবো না? বলতে পারবেন? পারবেন না। তাহলে এখানে কেন বলছেন যে আমি লাইনে দাঁড়াবো না কিন্তু রেশন চাই? কেন? দিদির ওপরে বিশ্বাস আছে, পার্থক্যটা এখানে। চিন্তা নেই, দিদি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সম্ভব। আপনি দেখুন, এখানেই পার্থক্য। একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, একজন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার মানুষই ভোট দিয়ে একজনকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছে, বাংলার মানুষই ভোট দিয়ে একজনকে বাংলার মুখ্যমন্ত্রী করেছে। কিন্তু বিশ্বাস মানুষের কোথায় দেখুন। বলছে মোদিজি দাঁড়ালে বলতে পারবো না, মোদিজি করবে না, জানেন। দিদিকে বলছেন কেন? তার কারণ আপনার বিশ্বাস আছে যে দিদি থাকলে আগামী দিন রেশন বাড়িতে পৌঁছাবে। তা আগামী 17 তারিখ তো ভোট আছে, সেখানেও তো লাইনে দাঁড়াতে হবে। সেখানে লাইনে দাঁড়াবেন না? দাঁড়াবেন তো? লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, যত গরম পড়ুক দেবেন, যত কষ্ট হোক দেবেন, লাইন যত লম্বা হোক দীর্ঘায়িত হোক, অপেক্ষা করে নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করবেন। দিদিকে জেতাবেন, সম্পাধারাকে জেতাবেন, কথা দিচ্ছেন। উন্নয়নের পক্ষে রায় দেবেন, কথা দিচ্ছেন। মায়েরা কথা দিচ্ছেন, ওদিকে যারা আছে কথা দিচ্ছেন। দিদিকে জেতাবেন, বাংলাকে জেতাবেন, বহিরাগতদের বিতাড়িত করবেন, উন্নয়নকে অক্ষুণ্ণ রাখবেন।
কথা দিচ্ছেন তো? দিদি আপনাদের কথা দিয়েছে, আপনারা 17 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। 2 মে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হবে। পরের দিন থেকে রেশনের দোকানও থাকবে না, তার বাইরে লাইনও থাকবে না। সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে রেশন। কাউকে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না। আপনার বাড়ি যত ছোট গ্রামে হোক, যত ক্ষুদ্র হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ভিতরে হোক, বাংলার মেয়ে কথা দিয়েছে যে আমার সরকারের প্রতিনিধি আপনার বাড়ির দরজার বাইরে গিয়ে রেশন পৌঁছে দিয়ে আসবে। আপনাকে দরজার বাইরে পা রাখতে হবে না, দুয়ারে দুয়ারে রেশন। তাহলে কি চান? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? উন্নয়ন না অনাচার? ফাঁকা কথা না কাজ? পরিযায়ী পক্ষী না ঘরের লক্ষ্মী? মোদিজির ভাঙা অডিও ক্যাসেট না দিদির হাই কোয়ালিটি ডিভিডি? বিনা পয়সায় ভাষণ না বিনা পয়সায় রেশন? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? কি চাই? আগামী দিন আপনারা সকাল সকাল আমার আপনার সকলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী শম্পা ধারাকে ফাঁসির উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী 17 তারিখ বিপুল ভোটে জয়যুক্ত করুন। ভোটটা শম্পা ধারা নয়, ভোটটা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। ভোটটা উন্নয়নের স্বার্থে দিচ্ছেন। আগামী 17 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দিন, আর আগামী 5 বছর বাড়িতে বসে রেশন নিন। দিদি কথা দিয়েছে। আর যে ভালোবাসার দিনে আপনারা আমাকে আবদ্ধ করলেন, উন্নয়নের মাধ্যমে আগামী দিন সে ঋণ পরিশোধ করব, আমি কথা দিয়ে যাচ্ছি। নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, উন্নয়নের পক্ষে রায় দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিন, বহিরাগতদের বিতাড়িত করতে